হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের এই সিরিজ চলতে থাকবে। তো প্রথম আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ফাস্ট্যাগ সম্পর্কে কি বলেছে। ফাস্ট্যাগ, তারপরে নিচে রয়েছে গো ক্যাশলেস। ফাস্ট্যাগ টু বি ম্যান্ডেটরি অ্যাট অল টোল প্লাজাস। বলছে এই যে ফাস্ট্যাগ রয়েছে আমাদের বিশেষ করে গাড়ির ক্ষেত্রে, ফোর হুইলার, বলছে ফাস্ট্যাগ ইজ ম্যান্ডেটরি at all toll plazas, সব টোল প্লাজাতে ফাস্ট্যাগ আমাদের লাগবে। The Transport Ministry has announced that all lanes to fee plazas on national highways will be declared ফাস্ট্যাগ lanes। বলছে যে ট্রান্সপোর্ট মিনিস্টারি, পরিবহন মন্ত্রী যাকে আমরা বলি, কি ঘোষণা করেছে যে যতগুলো লেন রয়েছে, রাস্তা রয়েছে, বিশেষ করে ন্যাশনাল হাইওয়েজ, জাতীয় রাস্তা যেগুলো, সেগুলোতে আমাদের প্রত্যেকে ফাস্ট্যাগ লাগবে। আদার দেন দিস অ্যানি ভেহিকেল ইন্টারিং দ্য লেন্স উইদাউট ফাস্ট্যাগ উইল হ্যাভ টু পে ডাবল দ্য অ্যাপ্লিকেবল ফি। যদি কোনো এই ভেহিকেল বা গাড়ি যদি কোনো ফাস্ট্যাগ ইউজ না করে আর যদি ইন্টার করে থাকে, তাহলে তার ডাবল লাগবে। যেটা অ্যাপ্লিকেবল ফি আছে নির্ধারিত যে মূল্য, তার থেকে তাকে দ্বিগুণ দিতে হবে। ফাস্ট্যাগ উইল হ্যাভ টু পে ডাবল দি অ্যাপ্লিকেবল ফি। এবার হোয়াট ইজ ফাস্ট্যাগ? তো ফাস্ট্যাগ সম্পর্কে একটু জানি যে ইট ইজ অ্যান অনলাইন অর ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম। বুঝতেই পারছো, একটা অনলাইন হচ্ছে বা ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম, ফিটা কালেক্ট করে। ইট ইউজেস রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। কিসের উপর ব্যবহার হয়? রেডিও আইডেন্টিফিকেশন, তারপরে RFID টেকনোলজি, অ্যান্ড মেক্স দ্য ডাইরেক্ট পেমেন্ট ফ্রম দি লিঙ্কড অ্যাকাউন্ট। ইট সেভস টাইম অ্যান্ড অলসো ইনশিওর স্মুথ মুভমেন্ট অফ ভেহিকেলস উইদাউট হ্যাভিং টু ওয়েট ইন লাইন্স ফর টোল পেমেন্টস। এই যে নর্মালি আমরা যখন কোথাও যাই, গাড়িতে থাকি, টোল ট্যাক্স যেটাকে বলে থাকি সাধারণত, সেখানে দেখবে অনেকক্ষণ লাইন থাকে, সেখানে প্রিন্ট আউট করে দিতে হয়, তাহলে সময় লাগে। এই সিস্টেম যদি করা হয় ইলেকট্রনিকের মাধ্যমে, তাহলে সময় বাঁচবে। কি বলেছে এখানে? দ্য ডাইরেক্ট পেমেন্ট হবে আর লিঙ্কড অ্যাকাউন্ট, ইট সেভস টাইম, সময় বাঁচাবে, এবং অলসো ইনশিওর, এবং এটা নিশ্চিত করবে যে দ্য মুভমেন্ট অফ ভেহিকেলস উইদাউট হ্যাভিং টু ওয়েট ইন লাইন্স, এবং তার লাইনে দাঁড়াতে হবে না, এটা বলেছে। তারপর ফর অল টোল পেমেন্ট, ওকে, ইট ইজ অপারেটেড বাই দি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI। তাহলে এটা কে অপারেট করবে, ফাংশনিং করবে? NHAI, ন্যাশনাল অথরিটি অফ ইন্ডিয়া। ইট ওয়াজ রোলড আউট ইন দ্য ইয়ার 2016। এবারে কিছু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, কি পয়েন্ট সম্পর্কে, যে এই যে টোল প্লাজা, অল টোল প্লাজাস, কী বলছে? ফাস্ট্যাগ টু বি ম্যান্ডেটরি অ্যাট অল টোল প্লাজা, এটা কেন দরকার হলো, সে কি পয়েন্টের মধ্যে আমরা পেতে পারি। দ্য ম্যান্ডেটরি ইউজ অফ ফাস্ট্যাগ বাই ভেহিকেলস উইল বি অ্যাপ্লিকেবল ফ্রম মিডনাইট অফ 15 থেকে 16 ফেব্রুয়ারি 2021। 15 থেকে 16 ফেব্রুয়ারি থেকে মিডনাইট, রাত থেকে এটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবার দ্য মেইন এইম বিহাইন্ড মেকিং ফাস্ট্যাগ ম্যান্ডেটরি, তার মূল উদ্দেশ্য কি? ইজ টু প্রোভাইড ফর এ সিমলেস প্যাসেজ থ্রু দি ফি প্লাজাস, প্রমোট ফি পেমেন্ট থ্রু অনলাইন মোড, রিডিউস ওয়েটিং টাইম অ্যান্ড ফুল কনজাম্পশন। আগেই বলেছি যে সময় আর লাইনে দাঁড়াতে হবে না, খুব সুবিধা হবে। তারপরে বলেছে অলসো ইট হ্যাজ বিন মেড ক্লিয়ার দ্যাট দ্য ডেডলাইন ফর ইমপ্লিমেন্টিং ফাস্ট্যাগ উইল নট বি এক্সটেন্ডেড এনি ফার্দার। এই যে ডেডলাইন থাকবে, ইমপ্লিমেন্টিং ফাস্ট্যাগ উইল নট বি এক্সটেন্ডেড, আর কোনো এক্সটেন্ড করা হবে না, বাড়তি সময় দেওয়া হবে না, ফর এনি ফার্দার। বিফোর দিস দ্য গভর্নমেন্ট হ্যাজ অলরেডি এক্সটেন্ডেড দ্য ডেডলাইন বাই 2-3 টাইমস। এই সরকার কি বলেছে যে
এর আগে 2-3 বার কী করেছে, এই ডেডলাইন সময়টা পিছিয়েছে। নাও ইট উইল নট বি এক্সটেন্ডেড, এখন কোনো আর এক্সটেন্ড করা হবে না। অ্যান্ড এভরিওয়ান শুড ইমিডিয়েটলি স্টার্ট ইউজিং ফাস্ট্যাগ, এবং প্রত্যেককে বলছে যে ফাস্ট্যাগ শুরু করে দাও। অ্যাজ পার দ্য মিনিস্ট্রি ফর রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, নীতিন গডকরি, তাহলে আমাদের যে মিনিস্টার রয়েছে এখানেও একটা কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ কে আছে, নীতিন গডকরি, সেড দ্যাট, কি বলেছে, ফাস্ট্যাগ রেজিস্ট্রেশন হ্যাভ increased by 90% on same routes, and now only 10% of people are left to still use it. তাহলে যে আমাদের নীতিন গডকরি রয়েছে তিনি বলেছেন যে ফাস্ট্যাগ 90% লোক ব্যবহার করছে এবং শুধুমাত্র 10% বাকি রয়েছে। ফাস্ট্যাগস আর অলসো অ্যাভেলেবল অ্যাট টোল প্লাজাস অ্যান্ড পিপল শুড পারচেস অ্যান্ড ইউজ দেম ফর সিমলেস ট্রাভেল, এবং বলছে যে টোল প্লাজাতেও পাবে এবং এমনি ইলেকট্রনিকেও বা অনলাইন পেমেন্টেও করতে পারবে। তাহলে বন্ধুরা এইভাবে আমি আলোচনা করতে থাকবো। আবার আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাপোর্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তারপরের প্রশ্নতে যাই যে ইটালিজ নিউ গ্রিন সুপার মিনিস্ট্রি, ইটালিজ নিউ গ্রিন সুপার মিনিস্ট্রি, এই কথাটা আমরা নতুন শুনলাম যে গ্রিন সুপার মিনিস্ট্রি। দেখি কি বলেছে, ইটালি থেকে খবর এসছে, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। ইটালিজ প্রাইম মিনিস্টার মারিও দ্রাগি হ্যাজ অ্যাকনলেজড কি করেছে, অ্যাকনলেজড ক্লাইমেট চেঞ্জ অ্যাজ এ মেজর ইস্যু। ইটালির প্রাইম মিনিস্টার কি নাম, মারিও ড্রাগি, কি করেছে, অ্যাকনলেজ করেছে, স্বীকার করেছে, মেনেছে যে জলবায়ু পরিবর্তন অ্যাজ এ মেজর একটা প্রধান ইস্যু হয়েছে, সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড হ্যাজ ক্রিয়েটেড আ সুপার মিনিস্ট্রি অন টু ইনশিওর এ ট্রানজিশন টু গ্রিন এনার্জি ড্রাইভস রিকভারি ইন দ্য কান্ট্রি। বলছে দেশের মধ্যে এবং একটা নতুন জিনিস সৃষ্টি করেছেন তিনি, যে সুপার মিনিস্ট্রি কি নিশ্চিত করতে, টু ইনশিওর এ ট্রানজিশন টু গ্রিন এনার্জি। গ্রিন এনার্জি বলতে এখানে কি বলবো, যা এই যে আমাদের যাতে বায়ু দূষণটা কম হয়, ক্লাইমেট, পুরো ক্লাইমেটের সম্পর্কে এখানে বলেছে, শুধু বায়ু দূষণ বলে নয়, ড্রাইভস রিকভারি ইন দ্য কান্ট্রি। দিস সুপার মিনিস্ট্রি উইল ইনশিওর, এই মিনিস্টারটি আমাদের কি হেল্প করবে, এই যে ডিপার্টমেন্ট সুপার মিনিস্ট্রি নাম দিয়েছেন তিনি, উইল ইনশিওর ফুল ইউজ অফ ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডস। এবারে কি পয়েন্টে রয়েছে, দ্য প্রাইম মিনিস্টার্স ফার্স্ট জব উইল বি টু রিড্রাফট দি রিকভারি প্ল্যান অফ দি কান্ট্রি হুইচ মাস্ট বি হ্যান্ডেড টু দ্য ইউরোপিয়ান কমিশন বাই April to get more than $1 billion of funds needed to revive the recession hit economy. বলছে দেশের মধ্যে যাতে এই সবুজ যে ড্রাইভিং হয়, গ্রিন এনার্জি ড্রাইভস হয়, তার যে পরিপ্রেক্ষিতে কত খরচ লাগবে সেই ব্যাপারগুলো বলেছে। আর ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ড করবে, হেল্প করবে। তো আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সে শুধু একটাই জানতে হবে যে কোন দেশ আসতে পারে, যে কোন দেশ একটি নতুন মিনিস্ট্রি শুরু করেছেন, সেটা হচ্ছে ইতালি। ঠিক আছে, আর যদি ডিটেলসে থাকে তাহলে পড়ে নাও, আমি বেশি পড়লে এখানে ভিডিও বড় হয়ে যাবে। তো আমি মূল পয়েন্টগুলো পড়ছি। দ্য নিউ মিনিস্ট্রি হ্যাজ হেল্প টু উইন ওভার ইটালিজ five-star movement but had faced internal strife over the prospect of joining a cabinet containing its political force. তারপরে লাস্টে আসি, ইন ডিসেম্বর 2020 ইউ লিডার্স মানে ইউরোপিয়ান ইউনিয়ন লিডার্স তারা সহমত হয়েছেন, হয়েছেন টু ব্রিং ডাউন দেয়ার নেট গ্রিন হাউস গ্যাস। এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গ্রিন হাউস গ্যাসের কি এমিশন যে বাড়ছে সেটাকে
তারা কমানোর চেষ্টা করেছে বাই অ্যাটলিস্ট 55% ফ্রম 1990 লেভেলস বাই দ্য ইয়ার 2030 পর্যন্ত তারা এই লক্ষ্য রেখেছেন ফ্রম দি প্রেজেন্ট টার্গেট অফ 40%. This creates a pressure on Italy to overhaul the energy plan introduced by its first year, calling for renewable to make up 30% of final energy consumption by the year 2030. 2030 মধ্যে from 70% 2019 ছিল 70% and for the green capacity to rise 95 gigawatts from 55 গিগাওয়াট। তাহলে এই ছিল নতুন মিনিস্টারের ডিপার্টমেন্টের যে গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এইসবের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স। পরেরটাতে যাই, রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব 2021। রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব কোথায় হচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে, মহোৎসব ইন ওয়েস্ট বেঙ্গল। দ্য রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব RSM, a flagship festival of the Union Culture Ministry, will be held in West Bengal. The Mahotsav has been inaugurated on Coachbihar Place on February 14. তাহলে কোথায় হচ্ছে? প্রথমে 14 তারিখ থেকে ফেব্রুয়ারি শুরু হচ্ছে। কোথায় উদ্বোধন করা হয়েছে? কোচবিহারে। রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব ওয়েস্ট বেঙ্গল। ইউনিয়ন কালচার মিনিস্ট্রি উইল বি হেল্ড ইন ওয়েস্ট বেঙ্গল। কি পয়েন্টে রয়েছে? দিস ইজ দ্য 11th এডিশন, এটা 11তম অফ রাষ্ট্রীয় সংস্কৃত মহোৎসব। দি ফেস্টিভ্যাল ওয়াজ ইনঅগ্রেটেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নর জগদীপ ধনকর। কে উদ্বোধন করেছেন? জগদীপ ধনকর। আফটার দি ইনঅগ্রেশন, উদ্বোধনের পর, দ্য ফেস্টিভ্যাল উইল হ্যাভ ইভেন্টস ইন কোচবিহার টিল ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আফটার দিস ইট উইল হ্যাভ ইভেন্টস ইন দার্জিলিং ফ্রম ফেব্রুয়ারি 22, দার্জিলিং হবে 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, অ্যান্ড ইন মুর্শিদাবাদও হবে ফেব্রুয়ারি 27 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। দ্য মহোৎসব উইল ইনক্রিজ বন্ডিং অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন পিপল ফ্রম ডিফারেন্ট কালচার্স, thereby securing stronger unity and integrity of India. দেখো পশ্চিমবঙ্গে তো এই লাইনটা একদম এখানে এখন খাপ খাওয়া হচ্ছে না বলে মনে হয়। তো 2 নম্বর পয়েন্টে দেখো বলেছে যে এই মহোৎসবের উদ্দেশ্য কী, লক্ষ্য কী। দ্য মহোৎসব উইল ইনক্রিজ বন্ডিং অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন পিপল ফ্রম ডিফারেন্ট কালচার্স। বলছে যে এই মহোৎসবের একমাত্র লক্ষ্য হলো যারা একটা মানুষের মধ্যে পারস্পরিক একটা বন্ডিং করবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একে অপরের কথা বুঝবে, শুনবে, সম্মান করবে। ডিফারেন্ট কালচার, যারা আলাদা আলাদা ধর্মের কালচার থেকে, সংস্কৃতি থেকে আছে। দেয়ার বাই সেকিউরিং স্ট্রঙ্গার ইউনিটি, তাদের মধ্যে একটা কি বলবো, নিরাপদ একটা ইউনিটি থাকবে, ঐক্য থাকবে এবং দেশের প্রতি একটা একতা থাকবে। ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। লোকাল আর্টিস্ট অ্যালং উইথ মেনি renowned artists will be participating in this festival of folk art forms. বলছে যারা লোকাল কোনো আর্টিস্ট আছে বা নামি দামি কোনো আর্টিস্ট, তারা এই মহোৎসবে অংশগ্রহণ করবে। দ্য মহোৎসব উইল গিভ ভিজিটর্স এ চান্স টু রিকানেক্ট উইথ দ্য ইন্ডিজেনিয়াস কালচার। তাহলে এটা হচ্ছে পুরো দেশীয় আমাদের কালচারের মধ্যে। আর থ্রু দিস ফেস্টিভ্যাল দ্য মিনিস্ট্রি এইমস টু প্রোভাইড মাচ নিডেড অ্যাসিস্ট্যান্ট টু সাপোর্ট দ্য আর্টিস্ট, এবং তার সাথে সাথে এটাও লক্ষ্য রাখা করেছে যে যারা আমাদের স্থানীয় যারা আর্টিস্ট রয়েছেন তাদের সাপোর্ট করবে। ইট উইল অলসো গিভ দ্য কনফিডেন্স দ্যাট নাও কালচার ফাংশন ক্যান বি নাও অর্গানাইজড নর্মালি ইন দ্য পোস্ট কোভিড-19 ওয়ার্ল্ড। ঠিক আছে, তারপর রয়েছে দ্য 10th এডিশন অফ দ্য রাষ্ট্রীয় সংস্কৃত মহোৎসব ওয়াজ হেল্ড ইন অক্টোবর 2009 ইন মধ্যপ্রদেশ। এর আগে যে 10তম মহোৎসব হয়েছিল সংস্কৃতি মহোৎসব,
এটা কোথায় হয়েছিল? মধ্যপ্রদেশে 2019-এ। দ্য ফার্স্ট রাষ্ট্রীয় সংস্কৃত মহোৎসব ওয়াজ হেল্ড ইন ইয়ার 2015। তাহলে এখানে 2-3টে কোশ্চেন আমরা পেয়ে গেছি। প্রথম হয়েছিল 2015 আর 2019-এ হয়েছিল মধ্যপ্রদেশ, এবং এই বছর হচ্ছে 2021-এ যে হচ্ছে আমাদের কোচবিহারে, ওয়েস্ট বেঙ্গল। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট কি দিয়েছে? ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, ট্রাফিক ক্র্যাশ ইনজুরিজ অ্যান্ড ডিসএবিলিটিস দ্য বার্ডেন অফ ইন্ডিয়ান সোসাইটি। বলছে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বলছে যে বিভিন্ন যে আমাদের ট্রাফিকের যে ইনজুরি আর ডিসএবিলিটি হচ্ছে, এটা ভারতীয় সমাজে একটা বার্ডেন প্রসেসটি। তারপরে বলেছে রিসেন্টলি দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ পাবলিশড, কি প্রকাশিত করেছে, রিপোর্ট টু শো দ্য ইম্প্যাক্ট অফ এ রোড ক্র্যাশ অন দ্য হাউস হোল্ড ইন ইন্ডিয়া। যে ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট পাবলিশ করেছে, প্রকাশিত করেছে, যে আমাদের রোডের যে ঘটনা হয়, ইনসিডেন্টগুলো হয়, তার কি প্রভাব পড়ছে, ইম্প্যাক্ট অফ দ্য রোড ক্র্যাশ অন দ্য হাউস হোল্ড ইন ইন্ডিয়া, ভারতীয় সমাজে। দ্য ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট ওয়াজ রিলিজড বাই ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মিনিস্টারি নীতিন গডকরি। ওকে, কি পয়েন্টে রয়েছে? দ্য রিপোর্ট বাই দি ওয়ার্ল্ড ব্যাংক ইজ titled Traffic Crash Injuries and the Disabilities, the Burden on Indian Society. The report collected data on accident cases. বলেছি যে এই রিপোর্টটা কিসের উপর বানানো হয়? কালেক্ট ডেটা ফ্রম অ্যাক্সিডেন্ট, বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো যে ঘটে আমাদের দৈনন্দিন এখন বর্তমানে, কেসেস অ্যান্ড করসপন্ডিং ফ্যামিলিজ অফ ভিকটিমস, এবং এই ঘটনায় যারা ভিকটিম রয়েছে, যাদের কি বলবো, এখানে ভিকটিম স্প্রেড অ্যাক্রস 4 স্টেট, 4টি রাজ্যে আমাদের যে ভিকটিমগুলো রয়েছে, এই পরিবারের লোক মারা গিয়েছেন। কি বলেছে? বিহার, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ অ্যান্ড মহারাষ্ট্র। অ্যাকর্ডিং টু দি রিপোর্ট, রোড ক্র্যাশ ডেথস অ্যামং পুয়ার হাউসহোল্ডস are 44% in rural areas compared to 11.6% আরবান এরিয়া। তাহলে রুরাল এরিয়ার 44%, আর হচ্ছে আরবান এরিয়া হচ্ছে 11.6। দ্য রিপোর্ট ফাউন্ড দ্যাট, এই রিপোর্টে আরও দেখা দিয়েছে বা পেয়েছে, ইন ইন্ডিয়া, ভারতে দ্য ল ইনকাম হাউসহোল্ড স্পেন্ডস অ্যারাউন্ড 7 months of its income in post road crash care, and on the other hand a high household income spend less than a month's salary. The report highlights that the socio-economic burden of road crashes in the country is disproportionately borne by poor households. তারপরে পয়েন্ট রয়েছে দ্য ডিক্রিজেস ইন টোটাল হাউসহোল্ড ইনকাম, এবং ইনকামের এইসব কথা বলেছে যে রোড অ্যাক্সিডেন্টে কী করে মানুষের ইনকাম কমে যায়। দ্য ডিক্রিজ ইন টোটাল হাউসহোল্ড ইনকাম ওয়াজ হাইয়ার ইন ল ইনকাম, ঠিক আছে। তারপরে হাউসহোল্ডস অ্যারাউন্ড 75%, while the decrease in total income of a high income household was 54%. The severe impact, সব থেকে যে তীব্র প্রভাব পড়ে, the severe impact of the decrease in income was highest among low income household in rural areas 56% in comparison to low income household in urban areas 29.5%. দ্য ইম্প্যাক্ট অফ দ্য ডিক্রিজেস ইন ইনকাম, সব থেকে এখানে এইগুলোই কম্পেয়ার করেছে আরবান আর রুরাল এরিয়াতে, প্রত্যেক পয়েন্টে যে ইনকামের উপর কিভাবে প্রভাব পড়ছে। ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট এটা প্রকাশিত করেছে যে ভারতবর্ষে বিশেষ করে অ্যাক্সিডেন্টের উপর ডাটা কালেক্ট করে বিহার, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের উপর যে অ্যাক্সিডেন্টগুলো হয় এবং তাদের ফ্যামিলির যে ভিকটিমগুলো, সেই উপরে এই রিপোর্ট প্রকাশিত করা হয়েছে। আর বিশেষ করে যে ফ্যামিলির উপর, ইনকামের উপর কীভাবে প্রভাব পড়ে, সেই পয়েন্টগুলো উল্লেখ করেছে। লাস্টে আছে যে অ্যারাউন্ড 50% অফ ওমেন ওয়ার সেভারলি অ্যাফেক্টেড
এই পয়েন্টে দেখো, অ্যারাউন্ড 50% অফ ওমেন আর সেভারলি অ্যাফেক্টেড বাই দি ডিক্রিজেস ইন দেয়ার হাউস হোল্ড ইনকাম আফটার এ ক্র্যাশ। বলছে যদি ঘটনা হওয়ার পর 50% ওমেন অ্যাফেক্ট হয়, তীব্রভাবে প্রভাবিত হয় এই হাউস হোল্ড ইনকামের উপর। অ্যারাউন্ড 40% আর ফাউন্ড টু হ্যাভ চেঞ্জেস ইন দেয়ার ওয়ার্কিং প্যাটার্ন আফটার এ ক্র্যাশ, এবং তাদের ক্র্যাশের পরে কাজ করার প্যাটার্নও চেঞ্জ করে দেয়। অ্যারাউন্ড 11% অফ ওমেন টুক অ্যাডিশনাল ওয়ার্ক টু ট্যাকেল দ্য ফিনান্সিয়াল কন্ডিশন, এবং 11% মহিলা আছেন যাদের অন্য অ্যাডিশনাল অতিরিক্ত বা অন্য কোনো কাজ করতে হয় তাদের পরিবার বা তাদের নিজের লাইফকে সার্ভাইভ করতে, ফিনান্সিয়াল কন্ডিশনকে সাপোর্ট করতে। দ্য স্টাডি হ্যাজ বিন ডান ইন অ্যাসোসিয়েশন উইথ এনজিও সেভ লাইফ ফাউন্ডেশন। তাহলে এই যে অ্যাসোসিয়েট, দ্য স্টাডি হ্যাজ বিন ডান ইন অ্যাসোসিয়েশন উইথ এনজিও সেভ লাইফ ফাউন্ডেশন থেকে অ্যাসোসিয়েট করা হয়েছে। পরে রয়েছে কেরালা টু সেট আপ মিনি মিউজিয়াম, যে কেরালা কি প্রতিষ্ঠিত করলো, টু সেট আপ মিনি মিউজিয়াম। কেরালা ইজ নাও অ্যাসপায়ারিং টু বিকাম দ্য মিউজিয়াম হাব অফ ইন্ডিয়া, যে ভারতের পুরো কেন্দ্র হতে চলেছে, হাব হতে চলেছে মিউজিয়ামের। অ্যাসপায়ারিং টু বিকাম দ্য মিউজিয়াম হাব অফ ইন্ডিয়া, দ্য স্টেট প্ল্যানস টু প্রমোট মিনি মিউজিয়াম থ্রু আউট দ্য স্টেট আন্ডার ইটস নিউ ইনিশিয়েটিভ। তাদের এই নতুন উদ্যোগের মাধ্যমে কেরালা যাতে দেশের কি হবে মিউজিয়াম হাব, মিনি মিউজিয়াম। কি পয়েন্টে দেখি, Venuvi, the additional chief secretary, Venuvi, additional secretary of Kerala, who oversees the Department of Archaeology, Archives and Museums, said that the old nation, that museum are the places where history slips should be changed. Such museums should be able to engage visitors, converse with them, especially the youngsters. এই ভেনুভি সেক্রেটারি হচ্ছে কেরালা, চিফ সেক্রেটারি অফ কেরালা, যিনি বলেছেন যে বিভিন্ন যে ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে, বিশেষ করে ইয়াংস্টারদের জন্য এখানে কি হবে একটা নোশন, দ্যাট মিউজিয়াম দ্য প্লেসেস হোয়ার হিস্ট্রি স্লিপ শুড বি চেঞ্জড, এবং বিভিন্ন ঐতিহাসিক জায়গা। সাচ মিউজিয়াম শুড বি অ্যাবল টু ইংগেজ ভিজিটার্স, এখানে যাতে বিভিন্ন পর্যটক আসে, ভিজিট করতে আসে লোক। কনভার্স উইথ দেয়ার, স্পেশালি উইথ ইয়াংস্টার্স, বিশেষ করে ইয়াংস্টারদের যাতে জানতে পারে এইসব জায়গাগুলোর ইম্পর্টেন্সগুলো, সেই ব্যাপারে তিনি বলেছেন। তারপরে রয়েছে thus the state is starting a new initiative that will promote mini museum in the state. তো thus এইভাবে দ্য স্টেট ইজ স্টার্টিং এ নিউ ইনিশিয়েটিভ, নতুন একটা উদ্যোগ করেছে যে তারা একটা মিনি মিউজিয়াম তৈরি করবে। দ্য নিউ মিউজিয়াম ইনিশিয়েটিভ ইজ এনকোর্ড বাই কেরালা মিউজিয়াম, অ্যান অর্গানাইজেশন ফর্ম টু বিল্ড and modernize museum. The new museum movement aims to change the old fashioned norms about the conservation of cultures and putting together revolutionary concepts that are gaining around the other parts of the world. Okay, বলছে যে নতুন মিউজিয়ামে এর লক্ষ্য হচ্ছে যে পুরনো যে রীতি নিয়মগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করবে, এবং নতুন করে রেভলিউশনারি যেগুলো কনসেপ্ট সেগুলো তারা গেইন রাউন্ড দেয়ার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীতে ছড়ানোর তাদের উদ্যোগ রয়েছে। আদার দেন দিস, তাছাড়া দ্য বাস্টন বাংলো অর ফোর্ট কোচি উইল নিউ অপারেট অ্যাজ দ্য ইরনাকুলাম ডিস্ট্রিক্ট হেরিটেজ মিউজিয়াম। ইট galleries will display the intervention of the colonial Dutch, Portuguese and British powers into the
পলিটিক্যাল ডোমিন অফ কেরালাস কিংডম। তো পুরনো যে বৈদেশিক পাওয়ার ছিল, তার যে প্রভাব ছিল, ইটস গ্যালারিজ উইল ডিসপ্লে দ্য ইন্টারভেনশন অফ দ্য কলোনিয়াল ডাচ, পর্তুগিজ ব্রিটিশদের যে ক্ষমতা ছিল সেই এগুলো, দ্য পলিটিক্যাল ডোমিন অ্যাট কেরালাস কিংডম। A newly opened district heritage museum in Plucked will focus on the music, arts, and agriculture of the region. A newly opened district heritage museum, এই হেরিটেজ মিউজিয়ামের মধ্যে বিভিন্ন এই জিনিসগুলো লক্ষ্য করা যাতে মিউজিক, আর্ট এবং এগ্রিকালচারের সম্পর্কে তুলে ধরা হয়। দ্য মিউজিয়াম ইজ 150 কিমি নর্থ অ্যাট কোচি, তাহলে কোচি থেকে 150 কিলোমিটার দূরে। ইন রিসেন্ট ইয়ার্স কেরালা মিউজিয়াম ওয়াজ কমপ্লিটেড ভেরিয়াস প্রজেক্ট লাইক, বিভিন্ন প্রজেক্টগুলো কমপ্লিটও করেছে। দ্য গান্ধী স্মৃতি মিউজিয়াম অ্যাট কি পেয়নোর কৈকাল প্লেস, তারপরে ফোলক্লোর মিউজিয়াম অ্যাট নেডুমেন্ট ইন তিরুভানান্তপুরম ডিস্ট্রিক্ট অ্যান্ড বৈকম, এই বিভিন্ন প্রজেক্টগুলোর নাম দিয়েছে। ঠিক আছে, এই প্রজেক্টগুলো কমপ্লিট হয়েছে। আবার 20 ডিস্ট্রিক্ট হেরিটেজ মিউজিয়াম আর আন্ডারওয়ে, এখনও 20টি প্রজেক্টের কাজ চলছে আন্ডারওয়ে। কেরালা ইজ অলসো হোম টু ওয়ান অফ ইন্ডিয়াস বিগেস্ট আর্ট ইভেন্টস, দ্য কোচি মিউজিয়ামস। তাহলে এই ছিল কারেন্ট অ্যাফেয়ার যে কেরালা টু সেট আপ মিনি মিউজিয়াম। পরেরটাতে যাই, কেরালা ফিনান্সিয়াল কর্পোরেশন টু লঞ্চ ডেবিট কার্ড। তাহলে কেরালার সম্পর্কে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স, কেরালা ফিনান্সিয়াল কর্পোরেশন KFCL যে রয়েছে, কেরালা ফিনান্সিয়াল কর্পোরেশন কি লঞ্চ করেছে? নিজেদের ডেবিট কার্ড লঞ্চ করেছে। যে কোন রাজ্য নিজেদের বা কোন ফিনান্সিয়াল কর্পোরেশন নিজেদের ডেবিট কার্ড লঞ্চ করেছে, সেটা হচ্ছে কেরালা ফিনান্সিয়াল কর্পোরেশন টু লঞ্চ ডেবিট কার্ডস। ওকে, তাহলে বলেছে কেরালা ফিনান্সিয়াল কর্পোরেশন অ্যানাউন্স দ্যাট, কি ঘোষণা করেছে? দ্যাট ইট উইল লঞ্চ ইটস অন ডেবিট কার্ড, তাদের নিজেদের ডেবিট কার্ড লঞ্চ করবে। কেরালা ফিনান্সিয়াল কর্পোরেশন is a leading state financial corporation. It is the first among government financial institution in Kerala. কেরালা এটা প্রথম এমন একটি সংস্থা টু ইন্ট্রোডিউস, যে তারা কি করছে? ইটস ওন ডেবিট কার্ড, তারা তাদের নিজেদের ডেবিট কার্ড লঞ্চ করছে। তারপরে রয়েছে কি পয়েন্টে রয়েছে, দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ কেরালা ফিনান্সিয়াল কর্পোরেশন টমিন তাচানকারি, যাই হোক টমিন তাচানকারি কি ঘোষণা করেছে? অ্যানাউন্স দ্যাট দ্য অর্গানাইজেশন উইল সুন ইস্যু 5 ইয়ার্স রুপে প্লাটিনাম কার্ডস, 5 বছরের প্লাটিনাম কার্ডে থাকবে অন কো ব্র্যান্ডেড উইথ পাবলিক সেক্টর ব্যাঙ্কস। দ্য ডেবিট কার্ড উইল ইস্যুড ইন লাইন উইথ দ্য গাইডলাইন্স অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে ডেবিট কার্ডটাকে লঞ্চ করা হবে। কেরালা ফিনান্সিয়াল কর্পোরেশন KFC কার্ডস ক্যান বি ইউজড অ্যাজ অল আদার রেগুলার ডেবিট কার্ডস ফর অনলাইন ট্রানজ্যাকশন অ্যান্ড ATMs অ্যান্ড POS মেশিন, যে অন্যান্য কার্ডের মতো ATM-এ ব্যবহার করা যাবে, POS মেশিনে অনলাইন ট্রানজ্যাকশন করা যাবে। আদার দেন দিস, তাছাড়া দ্য ডেবিট কার্ডস ক্যান বি লিঙ্কড টু দ্য মোবাইল অ্যাপ অফ কেরালা ফিনান্সিয়াল কর্পোরেশন ফর মেকিং হাই ভ্যালু ট্রানজ্যাকশন, এবং এই যে বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমেও করা যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ফ্রম নাও অন লঞ্চ টু KFC এন্টারপ্রেনার্স অ্যান্ড রিপেমেন্টস উইল বি রুটেড থ্রু দিস চ্যানেল, এবং এই সংস্থার মাধ্যমে বিভিন্ন যে রিপেমেন্ট হয় লোনগুলোর, সেগুলো করা যাবে। তারপরে কেরালা ফিনান্সিয়াল কর্পোরেশন উড মনিটর ইন ইউজ অফ ফান্ডস ইফেক্টিভলি হোয়েন disbursements are made through this debit card. Previously, repayment towards KFC loans was being carried out every month, but repayments towards major loans have now been changed to a weekly or daily basis, Google Pay or other apps. তাহলে এই যে বলেছে যে KFC লোন আর
এসব ব্যাপারে রিপেমেন্টের ব্যাপারে এখানে বলেছে। উইথ দ্য লঞ্চ অফ দি ডেবিট কার্ড সাচ রিপেমেন্টস ক্যান বি ফার্দার সিম্পলিফাইড, এবং রিপেমেন্টটা খুব সহজভাবে করা যাবে। কেএফসি ইজ অলসো প্ল্যানিং টু ইস্যু ডেবিট কার্ডস টু ইটস এমপ্লয়িজ। তারপরে দ্য স্যালারিজ অ্যান্ড আদার অ্যালায়েন্সেস ক্যান বি পেইড আউট ইন দিস ম্যানার, এবং স্যালারি বা আদার ট্রানজ্যাকশন করা যাবে। তারপর রয়েছে রাশিয়া লঞ্চেস কার্গো শিপ উইথ সাপ্লাইজ টু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তাহলে এটাই হলো আজকের শেষ। আমার ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে, তাই আর করছি না, পরেই ভিডিওটি করব। তারপর রয়েছে রাশিয়া লঞ্চেস কার্গো শিপ উইথ সাপ্লাইজ টু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো রাশিয়া লঞ্চ করেছে কার্গো শিপ উইথ সাপ্লাইজ টু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কি, আমি শুধু মূল পয়েন্টগুলো পড়ছি। যে এ নিউ রাশিয়ান প্রোগ্রেস কার্গো শিপ হ্যাজ বিন লঞ্চড ইনটু অরবিট ইন ফেব্রুয়ারি 14 তারিখ টু ডেলিভার কার্গো টু দ্য 9 ক্রু মেম্বার্স অন দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS। তারপরে MS-16 কার্গো শিপ হ্যাজ বিন লঞ্চড অরবিট বাই রসকসমস, রাশিয়া স্পেস এজেন্সির নাম হচ্ছে রসকসমস। তারপরে দ্য কার্গো শিপ ইজ অলসো কল্ড প্রোগ্রেস 77 নাম দিয়েছে। ঠিক আছে, এবার এই পয়েন্টগুলো একবার দেখে নাও ভালো করে, তাহলে পুরো ডিটেল জানা যাবে। শেষে আমি একটু বলে দিচ্ছি, ইন দিস প্লেস রসকসমস উইল ব্রিং আপ এ লং অ্যাওয়েটেড নিউ এডিশন, দ্য কি নৌকা ল্যাবরেটরি। ইট উইল বি দ্য লার্জেস্ট ইনক্লুশন টু দ্য রাশিয়ান segment of the space station after the Zvezda module was installed in the year 2000। ওকে, তাহলে এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।